আমরা যাচ্ছি কাপাসিয়াতে। কাপাসিয়ার বিএনপি থেকে যিনি নমিনেশন পেয়েছেন এবং তিনি ওই এলাকার বিএনপির পুরনো নেতা। তার বাবা ছিলেন হান্নান শাহ, যিনি বিএনপির মন্ত্রীও ছিলেন। শাহ রিয়াজুল হান্নান, তিনি এই এলাকার উন্নয়নের জন্য কি কি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি এমপি হলে, এবং তার বাবা যেহেতু ওই এলাকার এমপি এবং মন্ত্রী ছিলেন, তার একটা সুবিধা রয়েছে। এলাকার মানুষজন তার বাবাকে যেমন চিনে, তাকেও চিনে। শুধু আনুষ্ঠানিকতা বাকি ছিল তার নমিনেশনের বিষয়টি। যাই হোক, আমরা যাচ্ছি উত্তরা এলাকা পাড়ি দিয়ে, এখন টঙ্গী এলাকায় রয়েছি। এবং এই রাস্তাটি যে জন্য করা হয়েছিল সেই কাজে ব্যবহৃত হচ্ছে না, অর্থাৎ মাঝখানে যে লেনটা সেটি বানানো হয়েছিল বাস চলাচলের জন্য, দ্রুতগামী বাস চলাচলের জন্য, সেটি অব্যবস্থাপনা আমরা দেখছি। যাই হোক, আমরা কাপাসিয়ায় চলে এসেছি। কাপাসিয়ার বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে আমরা কথা বলবো। আমরা বিএনপির যে সমস্ত সমর্থক রয়েছেন এলাকার, তাদের কাছে কথা বললাম। সাধারণ মানুষ তারা এই এলাকার সমস্যাগুলো তুলে ধরলেন এবং এই এলাকার ভূ প্রকৃতি এত সুন্দর। এই এলাকার মানুষ এই এলাকার উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষাটাকেও গুরুত্ব দেয়। তারা জানে যে এই এলাকায় ব্যাপক শিল্পায়নের থেকে বেশি দরকার হচ্ছে পর্যটনের জন্য একটা বড় ধরনের সুযোগ তৈরি করা। সেই প্রসঙ্গে স্থানীয় জনগণ কথা বলেন। আপনার পরিচয়টা একটু দিবেন দয়া করে। জি, আমি মোহাম্মদ শামসুল হক রুকন, পিতা মৃত আব্দুল হাকিম সাং সালোয়ারটিকি, পোস্ট উকনান বাজার, কাপাসিয়া, গাজীপুর। এই এলাকার যে সম্ভাবনা এবং সমস্যা সম্পর্কে একজন নেতা হিসাবে আমাদেরকে জানান। আসলে আমাদের ঐতিহাসিকভাবে এই এলাকা খুব প্রসিদ্ধ এলাকা। এই টুক টুকের অতি সন্নিকটে বর্তমান কিশোরগঞ্জ জেলায় ইশাকা মানসিংহের যুদ্ধস্থল অবস্থিত। অনেক প্রাকৃতিক নিদর্শনও এখানে আছে। এই টুকটায় এখানে ৩ নদীর মোহনা, পুরাতন ব্রহ্মপুত্র, আড়িয়ালখা এবং শীতলক্ষা নদীর উৎপত্তিস্থল। ঐতিহাসিকভাবে, ঐতিহ্যগতভাবে এটা খুব প্রসিদ্ধ এলাকা। এখানে ওই আরব বণিক থেকে শুরু করে প্রাচীন অনেক সম্রাট, রাজা এবং ব্যবসায়ীরা এই অঞ্চলে আনাগোনা করত। এখানে ঐতিহ্যবাহী একটা দরগাপাড়া শাহী জামি মসজিদ আছে। প্রত্যন্ত গ্রাম হলো শুধু উন্নয়নের ছোঁয়ার অভাবে আমরা অন্যান্য অঞ্চল থেকে অনেকটা পিছিয়ে। এখানে প্রাকৃতিক সম্পদের তেমন কোনো সমাহার না থাকলেও প্রাকৃতিক সৌন্দর্যের কোনো অভাব নেই। প্রচুর কৃষি জমি আছে আমাদের, কিন্তু আধুনিক কৃষি পদ্ধতি এবং কৃষি উপকরণের অভাবে আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি। আমার এলাকা তেমন কোনো শিল্প কারখানা নাই বলতেই চলে। ইট ভাটা ছাড়া আর কোনো শিল্পই নাই। এটা হচ্ছে রাজনৈতিক কারণে বিগত সরকার আমলে এই অঞ্চলটাকে শিল্পমুক্ত অঞ্চল ঘোষণা করে গেছে এবং অফিসিয়ালি একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে গেছে। যদি কোনো অঞ্চলে শিল্প কারখানা না, সত্যিকার অর্থে কোনো অঞ্চলে শিল্প কারখানা না থাকলে সেই অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন আসলে সম্ভব হয় না। পরিকল্পিত তেমন কোনো পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে এই অঞ্চলটাকে শিল্পমুক্ত রাখা হয় নাই। পরিবেশ সুরক্ষার খাতিরে যদি করা হয় তাহলে অন্ততপক্ষে আমার অঞ্চলে কিছু কিছু জায়গা আছে, যেমন নদী অববাহিকা, এই সমস্ত জায়গাতে অনেক পর্যটন শিল্প স্থাপন করা সম্ভব, অনেক ভারী শিল্প স্থাপন করা সম্ভব। পরিবেশ ঠিক রেখে আমার এই নদীবাহী অববাহিকা অঞ্চলে অনেক বড় বড় ভারী শিল্প স্থাপন করা সম্ভব এবং অনেক শিল্প কারখানা স্থাপন করার জন্য অনেক শিল্পপতিরা স্থান খুঁজে, জায়গা খুঁজে আসে, কিন্তু তারা যখন আবার অফিসিয়ালি জানতে পারে যে এই এলাকায় শিল্প কারখানা করা যাবে না, তখন তারা সরে যায়। পরিচয়টা? মোহাম্মদ সুজন প্রধান। আপনি কি রাজনৈতিকভাবে কোন দায়িত্বে আছেন?
আমি টুকিনন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক, যে আহ, যুগ্ম আহ্বায়ক। বিগত সরকারের সময় এই এলাকায় ছাত্র দল এবং আপনাদের উপর কি ধরনের নির্যাতন হয়েছে? নির্যাতন, আমার মধ্যবাজার একটা দোকান ছিল, মালপত্র শুদ্ধা ওপেন বন্ধ করে দিছে আওয়ামী লীগে। চাঁদাবাজ আমার 14 লাখ টাকা বণিক সমিতির ময়দানে অফার দিছে যে 14 লাখ টাকা দিলে আমি ঘর খুলতে পারবো। আমার এখনো 5 তারিখে যে দুঙ্গা শেখ হাসিনা ইন্ডিয়া গেছে, এদুঙ্গই আমার ঘর খুলতে সক্ষম হয়েছি। আমি আমার ঘর খুলছি, আমার ব্যবসা রানিং করছি। এই এলাকায় কারা কারা জড়িত, দু একজনের নাম বলতে পারেন? এই যে নির্যাতনের সাথে কারা কারা জড়িত? হ্যাঁ, আমার ঘরের সে চাঁদা চাইছিল মহিজ মেম্বার ব্যস্তা কামাল, এর বাদে হয়েছে রুকুন মেম্বার, এর বাদে হয়েছে আমার ওই বাবুল, টুকবাজার সেক্রেটারি বাবুল, এর বাদে হয়েছে আমার খুদাবাক্সপুত মনির, এর বাদে হয়েছিল আমার আকবর। আর আমার বাড়িতে পুলিশ লয়ে গেছে 4 দিন। আমি একদিন আমার খাইতাম বইছি আপনার এই ভাত থইয়া শুদ্ধা ফালায় আমার দৌড় ফেলানো যায়, পুলিশ আইতে আছে। আমি ভাতটা মন্ত্রী খাইতে পারি নাই। আমি রাত্রে জঙ্গলার মধ্যে ঘুমাইছি। আমি মাছের ফিশারি, যে ফিশ চাষ করে যে এই ফিশারির মধ্যে ঘুমাইছি, জঙ্গলার মধ্যে ঘুমাইছি। জুহে কামাইছে, মশা কামড়াইছে। আমি কি অপরাধ করছিলাম? আমার এরকম কি পরিচিত ছিল? শুধু আমরা বিএনপির বাড়ির লোক, আমরা বিএনপি করি, এটাই কি আমার অপরাধ? একটু দিবেন আপনার নাম? আমার নাম বশির উদ্দিন, না, গ্রাম নাম। গোড়াদিয়া, কাপাসিয়া, গাজীপুর। আপনার রাজনৈতিক পরিচয়টা দিবেন একটু? রাজনীতি 2090 থেকে আমার রাজনীতি শুরু, এই পর্যন্ত রাজনীতির মধ্যে আসি আর কি। আচ্ছা, এই যে স্বাধীনতা পোস্ট যুদ্ধে এই এলাকা যে বড় একটা ভূমিকা রাখছিল তাজউদ্দিন সাহেব এবং সারা বাংলাদেশে, আপনার কোন স্মৃতি মনে আছে যুদ্ধের সময়? অনেক কিছুই মনে আছে। একটু বলবেন আমাদের? আমাদের প্রথম স্বাধীনতা যুদ্ধে 25শে মার্চের পরে আপনার ওইখানে পাক সেনারা মামিনসিং থেকে এসে ওইখানে ক্যাম্প করছিল, ওই জায়গায় ক্যাম্প করছিল, চৌধুরী বাড়ি এখানে ক্যাম্প করছিল। পাক সৈন্যরা টুকবাজার আগুন দিয়া পুড়ে লাঞ্ছিত করে, অনেক মানুষও মারছে এরা দৌড়ে দৌড়ে। আড়ালিয়া যেমন 6টা খুন করে ফেলছিল, গুলি করে 6টা হিন্দু লোককে হত্যা করছিল তারা। মুসলমানকেও নির্যাতন করছে, মুসলমান বাড়িঘর পুড়ে ফেলছিল তারা সেই সময়। তারপরে আস্তে আস্তে দেশ স্বাধীন হইল। দেশ স্বাধীনের পরে আমিও মুক্তিযোদ্ধারে গেছি স্বাধীনতা সংগ্রামের সময়, কিন্তু চলে আসছিলাম আর কি, কিছুদিন আপনি থেকে কি চলে। মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়েছেন? না না, আচ্ছা, চলে নেন নাই। আসছিলাম। আপনার যে সময় যার জন্য যুদ্ধ করছিলেন, পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কি সেই সেই ইটা পাইছেন? সেই না না, মর্যাদা পাইনি, কোনো মর্যাদা পাইনি। এই এলাকার উন্নয়নে আপনার কোনো বিশেষ কোনো প্রস্তাব আছে? এই এলাকার উন্নয়ন তো নদী খনন করলে ভালো হয়। এটা যদি আমরা নদী খনন করি তাহলে অনেক নৌকা চলাফেরা করতে পারে, এবং মাল আমরা বিদেশ থেকে ঢাকার থেকে আসে এখানে। আগে তো এমন ছিল, এখন তো নদী শুকিয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয় একটু দিবেন? আমি কামরুজ্জামান সবুর, শিক্ষক, মাদ্রাসার টুকনগর আলিম মাদ্রাসা। এই যে দেশে যে একটা পরিবর্তন হইলো, এটা আপনার খুশি? অবশ্যই 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 অবশ্যই। এই যে পরিবর্তনটা হইলো, এই এলাকায় ছাত্র জনতা যে সংগ্রাম করছে, আপনি একটু বলবেন দয়া করে? এই এলাকা থেকে আমরা অনেক কষ্ট করে ঢাকামুখী হয়েছি, এবং ছাত্র জনতার সরকারের যে ছিল এটা ভেঙে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে ধাবিত হই, এবং এক পর্যায়ে আমরা ওইখানে এর কাছাকাছি পর্যায়ে যে আমরা খবর পাই স্বৈরাচারিণী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, দেশ থেকে পালিয়ে ইন্ডিয়ার দিকে তার একটা বিশেষ প্লেনে চলে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি বলেন তো, এই এলাকার যে এমপি ছিল ঐতিহ্যবাহী পরিবারের, আমরা শুনেছি যে তিনি অনেক দুর্নীতির সাথে জড়িত। একটু বলবেন একটু সংক্ষেপে যদি জানেন? কে জানেন ভালো? আমি জানি। আমি তার বাসায়, রিমির হোসেন সিমির বাসায় 4 দিন গেছিলাম। 4 দিনে 40,000 টাকা ফল ফুট নিছি আমার যে কোনো একটা বিষয়, কিন্তু সে কোনো কর্ণপাত করে নাই। বলছে যে জলিল চেয়ারম্যানে জানেন, জলিল চেয়ারম্যানে যখন কল দিছে কইছে এত বিএমপি করে, এই বিএমপি করার জন্য কোনো বিচার পাই নাই।
দেশে কোনো বিচার ও, ছিল না, আপনি আপনি স্বাধীনতা আপনি ছিল। যদি এটা নির্দিষ্ট করে আমাদেরকে পরবর্তীতে বলেন, আমরা এটা নিয়ে মুভ করব। হ্যাঁ, আমরা স্যার আমরা মনে করতেছিলাম আমরা যে উনি তাজউদ্দিন সাহেবের কন্যা হিসেবে উনি ভালো মানুষ, আমরা এরকমটাই ভাবছিলাম। কিন্তু আহ, সরকার পালিয়ে যাওয়ার পরে বিভিন্ন পত্রিকা এবং বিভিন্ন মাধ্যম, বিভিন্ন সূত্র থেকে আমরা যা পাই, শুধু টুকের যে ডায়মন্ড হ্যাচারি আছে ওইখান থেকে প্রতি মাসে নাকি উনি মাসোয়ারা নিতেন প্রায় 11 লক্ষ টাকা। এতে করে আমাদের সাধারণ মানুষের মনে, জনমনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয় যে এই পরিবারের, ঐতিহ্যবাহী পরিবারের একজন সদস্য হিসেবে উনি এটা করতে পারেন কি না। আচ্ছা, আপনার কাছে যাই, আপনি এই এলাকার ভবিষ্যৎ নেতা হিসাবে কাকে সাধারণ জনগণ কাকে বেছে নিতে পারে? বিএনপির থেকে কারা কারা আছেন? আমাদের কাপাসিয়া বিএনপি রাজনীতিতে আমাদের প্রাণপ্রিয় নেতা, প্রয়াত নেতা ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ, সুযোগ উত্তরসূরি শাহ রিয়াজুল হান্নান, একক নেতৃত্বে আমরা সবাই এক ও অভিন্ন থেকে সংগঠনের কার্যক্রম পরিচালনা করছি। এখানে আমাদের মাঝে কোনো মতদ্বৈধতা নেই। আমরা আশা করি, মনে করি, দল যদি ওনাকে মনোনয়ন প্রদান করে উনি বিনা কন্টেস্টে প্রতিদ্বন্দ্বিতায় কাপাসিয়া থেকে আমরা নির্বাচিত করতে পারবো। আমার বাবা অসুস্থ 2000 সালে, ভীষণ অসুস্থ। উনি সংবাদ পেলেন যে আমার বাবা অসুস্থ, রাস্তাঘাট তখন তেমন ছিল না। ওই অবস্থায় উনি একটা সি প্লেন নিয়ে এই যে শীতলক্ষা নদীতে নামে এবং আমি এবং আমার বাবা এইখান থেকে খুব জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যান। এইখানে দুই পারে হাজার হাজার মানুষ ছিল। আর ওইখানে যেয়ে হাসপাতালের যে টোটাল খরচ, আব্বা 17 দিন ছিল ওইখানে, 17 দিনের প্রায় 3,96,500 টাকা খরচ, টোটাল খরচটা উনি বহন করেছেন আপনার বাবার চিকিৎসার জন্য। আপনার বাবার নামটা কি ছিল? আমার আব্বার নাম ছিল আব্দুল হামিদ। আচ্ছা, উনি এখানে অসুস্থ হয়ে যান এবং ওনাকে চিকিৎসা খরচ। এটা একটা নিদর্শন, কিন্তু এরকম উনি সাধারণ মানুষের জন্য যখনই অসহায় কোনো মানুষের এরকম অসুখ বিসুখের খবর পেতেন, উনি ফিজিক্যালি অথবা ওনার কর্মীর মাধ্যমে অথবা ওনার নিজস্ব স্টাফ মাধ্যমে ওই সাধারণ মানুষের এই শারীরিক চিকিৎসার আর জন্য কারো কোনো স্মৃতি আছে ওনার সাথে? স্মৃতি আছে, আমি বলতে চাই, সাহায্য উনি করছেন। উনি ব্রিগেডিয়ার এখানে এই এলাকার মানুষের উন্নয়নের জন্য লতিফ বাওয়ানি নামে একটি জুট মিল এখানে উদ্বোধন করতে আসছিল। যখন উনি পাটমন্ত্রী ছিলেন, সেই সময় এই এলাকার সন্ত্রাসী আওয়ামী লীগ নেতৃত্বে আমাদের সেই ঐতিহাসিক অনুষ্ঠানটা আমাদের বানচাল করে দেয় এবং খাবার দাবার বানচাল করে দেয় এবং এই নদীতে, বড়া নদীতে ফেলে দেয়। এবং সেই ডেকোরেশন ছিল আমাদের গাজীপুর কাপাসিয়ারই একজন যুব দলের নেতার ডেকোরেশনের সমস্ত মালামালগুলো নদীতে বাসায় দেয় এবং মাংস, চাল, ডাল সমস্ত কিছু তারা নদীতে ফেলে দেয় এবং এমনকি তারা ব্যাগ ভরে নিয়ে গেছে লুটপাট করে। তারপরে আমার নেতাকে আসতে দেয় নাই, তারা প্রতিহত করছে, আমার নেতাকে আসতে দিবে না। আমার নেতা সর্বশেষ এই কষ্টটা মনের মধ্যে পেয়ে উনি মাঝ রাস্তা থেকে ফেরত চলে গেছেন। এটা আমাদের মনে আচ্ছা, এই যে যখন আওয়ামী লীগ সরকার ছিল, বিএনপির সেন্ট্রাল কমিটির লিডাররা এখানে আসতে পারে নাই। আপনার নাম কি? বাবা, আমার নাম আব্দুল মতিন। আপনি কি করেন? আমি ফল ব্যবসায়ী। আচ্ছা, এই এলাকায় কি ফল টল হয়? ফল টল বাবা এই এলাকা না, সবকিছু বাইরের থেকে আসে। বাইরে থেকে আসে। তখন এই আমাদের জন্য নেতা ব্রিগেডিয়ার হান্নান শাহ যখন দল করছিলাম, তখনই আমার একটা ফলের দোকান আসলে 0 পয়েন্টে মহিষ বাজারে। আমার এই দোকানদারে ভাঙচুর কইরা আমার হাতের এই মোবাইল টোবাইল নিয়ে আমার বহুত লাঞ্ছিত করছে এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আসসালামু আলাইকুম ভাই, এই হাটের, এই জায়গাটার নাম কি? আচ্ছা আচ্ছা, এই এলাকার যে নেতা ছিল হান্নান শাহ, ওর সম্পর্কে কিছু বলতে পারবেন? আমার সব তো ভালো মানুষ, ওনার ছেলে ভালো। আগামী নির্বাচনে কি মনে হয়, বিএনপির অবস্থা কেমন মনে হয় এলাকায়? ভালো। আপনার পরিচয়টা একটু দিবেন। আমি বর্তমান সিংহশ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ সাকাওয়াত হোসেন ভূঁইয়া। আচ্ছা, সাকাওয়াত সাহেব। জি, আমি সাবেক বিএনপি থেকে আমি সাবেক চেয়ারম্যান সিংহশ্রী ইউনিয়ন পরিষদ। এই এলাকায় গত 15 বছর আপনাদের ইউনিয়নে কি ধরনের নির্যাতন হয়েছে একটু যদি বলেন। নির্যাতন তো আমরা কেউ বাড়িতে থাকতে পারি নাই, মামলা হামলায় আমরা জর্জরিত, জেলও খেটেছি, হ্যাঁ, অনেকেই কাটছে, হ্যাঁ,
আমরা তো 17 বছর বাড়িতেই থাকতে পারি নাই। আপনার ইউনিয়নে যারা নির্যাতন করছে দু একজনের নাম বলতে পারবেন? যেরকম আছে আপনার সাহেল, যেরকম মান্নান, যেরকম আছে আপনার মাসুদ মাসুদ মেহেদি যুবদলের, যুবলীগের। তারপরে আছে আলাউদ্দিন সভাপতি, সিংহশ্রী ইউনিয়ন আওয়ামী লীগ। সিংহশ্রী ইউনিয়নের ভোটার কি পরিমাণ? ভোটার আমরা আছি 24,000-এর মতো। জি। এবং আপনাদের এলাকার অর্থনৈতিক অবস্থা কেমন? আপনার এলাকার অর্থনৈতিক আছে, আমার গ্রাম এলাকা তো, আমাদের তো কোনো ইন্ডাস্ট্রি নাই, সবই কৃষক। আপনার কোনো প্রস্তাব আছে জনপ্রতিনিধি হিসাবে? আপনি জনগণের জন্য আপনার এলাকায় কি করা যেতে পারে? আমার এলাকায় রাস্তাঘাটের সমস্যা, হ্যাঁ, রাস্তাঘাটের সমস্যা, এটি হলো সবচেয়ে বড় সমস্যা আর কি। আপনাদের যে প্রয়াত নেতা ছিল হান্নান শাহ বরনতে এলাকা, তার সম্পর্কে একটু বলবেন কিছু আপনি? ব্রিগেডিয়ার আসমা হান্নান শাহ তো আমাদের আইডল ছিলেন। উনি তো, আমরা ওনাকে জাতীয় নেতা হিসেবে আমরা জানি, এবং উনি তো সৎ এবং নিষ্ঠা এবং স্ট্রেট ফরওয়ার্ড নেতা ছিলেন। আপনার সাথে ওনার যে কোনো একটা স্মৃতি বলেন যেটার মাধ্যমে ওনার পরিচয় সাধারণ মানুষ বুঝতে পারবে। আমার ইউনিয়নে উনি নির্বাচিত হওয়ার আগে আমার ইউনিয়নে 1 কিলোমিটার রাস্তা পাকা ছিল না, এবং কোনো কালভার্ট টালভার্টও ছিল না। উনি প্রথম আমার ইউনিয়নের রাস্তাঘাট, তখন আপনার ব্রিক সোলিং করা হয়েছে, আপনার পিছনা ম্যাক্সিমাম রাস্তায় উনি ব্রিক সোলিং করছে, এবং কালভার্ট যা আছে ম্যাক্সিমাম ওনার হাতেই করা। এবং আমাদের এখানে একটা কলেজ উনি করেছিলেন, যদিও বর্তমানে সেটা নাই। উনি স্টার্ট করে দিয়েছিলেন একটা কলেজ, পরীক্ষা সেন্টার দিয়েছেন, ব্যাংক দিয়েছেন। এই পল্লী গ্রামে উনি একটা ব্যাংক দিয়েছিলেন, সোনালী ব্যাংক। তারপরে পুলিশ ফাঁড়ি দিয়েছেন, যেটা নাকি আমাদের জন্য খুবই, আইন শৃঙ্খলার জন্য খুবই সহযোগী হয়েছিল। এটা ব্রিগেডিয়ার আসমা হান্নান শাহের অবদান। আপনি কি মনে করেন? আপনার নামটা বলবেন একটু? আমার নাম মজিবুর রহমান টিকা খান, আমি কাপাসিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক। এই কৃষকদের উন্নয়নে এই এলাকায় কিছু করার আছে এখনো? এই কৃষকদের করার জন্য আমাদের খাল কাটা, রাস্তাঘাট উন্নয়ন, দিক নির্দেশনা, বিকফিল, বিভিন্ন ধরনের উন্নয়নের জন্য আমরা তৈরি আছি। আপনার নামটা কি ভাই? আপনি কি সিংহশ্রী ইউনিয়নের? ও আচ্ছা। আপনার নাম? আমি একটু কথা বলবো। জি বলেন। আসসালামু আলাইকুম। আমি খুব নিজে থেকে, আমার বাড়ি টুকে, আমি মূল দলের সিনিয়র যুগ্ম সম্পাদক। আমার একটা ঘর ভেঙে গেছে মেম্বারে, একটা ঘর ভাঙছে। আওয়ামী লীগের বলো। আওয়ামী লীগের জলি চেয়ারম্যান মেম্বার তারা। আমার একটা ঘর ছিল, এটা সানু মেম্বারে ভাঙ্গা ফেলাই দিছে। তারপরে আমার দৈরা জেল হাজতে নিছে, জেল খাটছি। আমার ছেলেরে দৈরা জেলও নিছে, দৈরা জেলও নিছে, রিমান্ড আনছে। আমার ছেলে হইল যুব দলের ভাইস প্রেসিডেন্ট, আর আমি হইলাম সিনিয়র যুগ্ম সম্পাদক। তারপরে আমার আরেকটা ঘর জলিল চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি, সে ভাঙ্গা ফেলাই দিছে। বারটু ইউনিয়ন পরিষদ 7 নং ওয়ার্ড আমার। আমি কারা নির্যাতিত। আমি বিগত 3 বছর এই পরিষদের মেম্বার ছিলাম, কিন্তু এম এ জলিলের কাছ থেকে আমি কোনো কিছুই সুবিধা নিতে পারি নাই। চেয়ারম্যানের সুবিধা, মেম্বারের কোনো সুবিধা নিতে পারি নাই। টিসিবি, বিজিডি, বিজিএফ, কোনো ধরনের কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ফুঙ্গ ভাতা। আপনি তো ওনার সাথেই ছিলেন? ছিলাম, হ্যাঁ ছিলাম। প্রকাশ্যে বিএনপি করতেন? আমি প্রকাশ্যে বিএমপি করতাম। আর আমাদের একটা কাগজ আছে, নোট করা আছে, যে ডিসি অফিসও আছে, কাপাসিয়া থানার মধ্যেও আছে, যে আমরা বিএমপি সমর্থিত কতজন আর আওয়ামী লীগ সমর্থিত কতজন। সময় জনপ্রতিনিধিদের মধ্যে যে বৈষম্য করা হয়েছে, এটা একটু বলেন তো। বিএনপির লোকদের সাথে কিরকম বৈষম্য? বিএমপি লোকদের বিরুদ্ধে একমাত্র আমি পরিষদের একমাত্র বিএমপির মেম্বার। এর ভিতরে দেখা গেছে এরার কাছে তো আমার কোনো গ্রহণযোগ্যতাই ছিল না। প্রায় সময় যদি আমি কোনো কার্ডের ব্যাপারে কোনো আলাপ করতাম, যে তুমি বিএমপি করো। আপনি যে কারা ভোগ করলেন, কি কারণে আপনাকে কারা ভোগ করেন? কারা ভোগ করছি আমার বিএমপি করার অপরাধী। আমি ওয়ার্ডের সভাপতি, টুক ইউনিয়ন আহ্বায়ক, যুবদল কমিটির আহ্বায়ক সদস্য। কি অভিযোগটা করছিল? অভিযোগ হলো আমার বাড়িতে আমি গোপনীয় মিটিং মিছিল করে খিচুড়ি খাওয়ানি হয়, এই ধরনের অভিযোগ দিয়ে আমি। এটার তারিখ এবং ফোনটা মনে আছে? হ্যাঁ, 19 জুলাই আমি গ্রেপ্তার হই।
আবার আগস্টের 5 তারিখে আমি জামিন পাই, যে দুঙ্গা শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে এদিন আমি এই জামিন হয়ে বাড়িতে আসছি। এই এলাকার রাজনৈতিক কর্মীরা তাদের দুঃখ দুর্দশার কথা বললেন, বিশেষ করে গত সরকারের সময় তারা যে নির্যাতিত হয়েছেন। এই এলাকাটাকে শিল্পমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে, কারণ হচ্ছে পরিবেশ রক্ষাটা এখানে জরুরি। যাই হোক, এখানকার রাজনীতিবিদরা তাদের কথাগুলো আমাদেরকে জানালেন এবং তারা পরিবেশ রক্ষা করে শিল্প চান এই এলাকায়। আপনার নাম? আমার নাম হুমায়ুন কবির। এই এলাকায় বিগত 15 বছরে কি ধরনের নির্যাতন হয়েছে একটু বলবেন আমাদের? বিগত 15 বছর আমরা যারা বিএনপির মানে অর্থাৎ আওয়ামী লীগের বিপক্ষ যারা আমরা ছিলাম, ওইসব বিপক্ষ যারা আমরা বিভিন্ন মতের লোক ছিলাম, কেউ আমরা খুব সুখে শান্তি থাকতে পারিনি। আমাদের উপরে তারা অকথ্য নির্যাতন, শারীরিক মানসিক সহায় করেছে এবং তারা বিগত যা কয়েকটা নির্বাচন করেছে প্রশাসনগুলো, সেই নির্বাচনের প্রাক্কালে আমাদের এলাকার থেকে নিরীহ, আমাদের অত্যন্ত ভদ্র যে দল করে সমর্থন করে তাদেরকে গ্রেপ্তার করেছে নির্বিচারে, গ্রেপ্তার করে তারপরে রিমান্ড চেয়েছে, বিভিন্নভাবে আমাদেরকে থামানোর জন্য যা ধরার চেষ্টা সবই তারা করেছে। আপনি এই এলাকার উন্নয়নে কোনো প্রস্তাব আছে আগামী সরকারের কাছে যেই আসুন? হ্যাঁ, আমরা এই এলাকায় আমাদের উন্নয়নের অবশ্যই আশাবাদী, কারণ সমাজ এবং দেশ প্রগতিশীল, দেশ আগে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার সাথে সাথে আমরা হচ্ছে আমাদের পিছিয়ে পড়ে, যেহেতু এটা প্রত্যন্ত অঞ্চল, এখানে রাস্তাঘাট উন্নত নয়, আমাদের স্কুল কলেজগুলোর আবাসিক অবকাঠামো খুব সুন্দর নয় এবং প্রয়োজনীয় বেঞ্চ আসবাবপত্র এগুলো আমাদের অনেক প্রতিষ্ঠান নেই। সেই কারণে আমরা চাই যে স্কুল কলেজগুলো সুশিক্ষার বৃহৎ স্বার্থে সেই অবকাঠামোর পরিবর্তন হোক এবং মানুষের চলাফেরার জনপথগুলো অত্যন্ত সুন্দর মসৃণভাবে তৈরি হোক, এগুলো আমরা চাই, নির্বিচারে যেন আমরা চলতে পারি। আপনার নাম? মোহাম্মদ আশরাফুল আলম। আপনি এই এলাকায় কোন নির্যাতনের শিকার হয়েছে? অবশ্যই বিগত সরকার আমলে স্থানীয় যতগুলি সংসদ নির্বাচন হয়েছে, কোনো নির্বাচনে বাড়িতে থাকতে পারি নাই এবং আমরা বাড়ি থেকে বের করে দিয়েছে। অন্যান্য এলাকায় ধান খেতে পাট খেতে আশ্রয় নিতে হয়েছে, মানুষের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে, এইগুলি করেছে। আমার এই ওয়ার্ডের যুব দলের সভাপতি, তাকে পুলিশ সহ পুলিশের বাড়ি থেকে ধরে নিয়ে গেছে, আশরাফ হোসেন খোকা নাম, তাকে ধরে নিয়ে গেছে। তারপরে 2-3 মাস নির্বাচনের 2-3 মাস পরে জামিন হয়েছে, পরে আমরাই এবং আমার বড় ভাই জজ ভাই সহ তাকে পরে নিয়ে আসছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম আশরাফ হোসেন খোকা। আমি বিগত দিনে এখানে 8 নং ওয়ার্ডের ছাত্র দলের সভাপতি ছিলাম, পরবর্তীতে আমি যুব দলের সভাপতি ছিলাম। 2018 সালে এই সরকার অবৈধ নির্বাচন করার লক্ষ্যে বিগত সরকার আমার বাড়ি থেকে কিছু ধান্দাবাজ আওয়ামী কর্মীদের নিয়ে পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায় বেলা 2টার সময় দিনের বেলায়। এইভাবে টুক ইউনিয়নে আমার মতো আরও 8জন নিরীহ কর্মীকে এরা জোর করে তুলে নিয়ে যায় এবং ওই দিন আমাদের প্রিয় নেতা শাহরিয়াজুল হান্নান, উনি টুকে আসার প্রোগ্রাম ছিল, আমার সামনে ওসি ফোন করলো থানার ইনচার্জকে যে শাহরিয়াজুল হান্নানের হাত ভেঙে দাও। এই কথা শুনে আমরা খুব কষ্ট পেয়েছিলাম এবং দীর্ঘ 13 দিন কারাবাস বুক করার পরে 2024-এর 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা বিভিন্ন সময়, যেমন আমার স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান যখন বলেছিল যে আমাদের নেত্রী 28 তারিখের পর দেশ চালাবে, তখন 5ই আগস্টের আগে বিভিন্ন সময়ে অন্তত কয়েক মাস আমরা বাড়ি ঘর ছেড়ে নাকি এই ধান ক্ষেত পাট খেতে পালিয়ে বেরিয়েছিলাম। আমরা এখন যাচ্ছি শাহ রিয়াজুল হান্নান যেখানে একটি বিয়ে বাড়িতে আছেন, সেখানে সামাজিক অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছেন। তিনি জানিয়েছেন সেখানে তিনি আছেন এবং আমাদের তিনি সাক্ষাৎকার সেখানেই দিবেন, অর্থাৎ বিয়ে বাড়ির অনুষ্ঠানের পাশে বসে তিনি সাক্ষাৎকারটি দিবেন। এই এলাকাটা ঘুরে যেটা দেখা গেল, এখানে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, কাপাসিয়াতে ঢুকলেই মনটা ভরে যায়। এটি ঢাকার কাছে কিন্তু প্রাকৃতিক দিক দিয়ে অসাধারণ সমৃদ্ধ একটা এলাকা।
এই এলাকার পর্যটনের ক্ষেত্রে অনেক কিছু করা যেতে পারে। পরিবেশকে রেখে, পরিবেশকে সুন্দর রেখে অনেক কিছু করা যেতে পারে। যদি পরিবেশ সম্মতভাবে কিছু না করা যায়, তাহলে কিন্তু অপরিকল্পিতভাবে জনগণ এটা সেটা করে আসলে এই এলাকাকে নষ্ট করবে। কারণ মানুষ তো বসে থাকবে না, তার রুটি রুটির জন্য তো কিছু করতেই হবে। যাই হোক, আমরা চলে এসেছি বিয়ে বাড়ির অনুষ্ঠানে। এখানে হান্নান শাহর সন্তান শাহ রিয়াজুল হান্নান, তিনি বিয়ে বাড়ির অনুষ্ঠানে তার কর্মীদের সাথেও কথা বলে নিচ্ছেন এবং তার রাজনৈতিক যে পরিকল্পনা সেটি তিনি সবার সাথে শেয়ার করছেন। বিশেষ করে এই এলাকার উন্নয়নে কি করা উচিত সেই ব্যাপারে তিনি খুবই সচেতন দেখলাম। এই এলাকাকে কিভাবে তিনি সাজাতে চান তার একটা মাথায় পরিকল্পনা রয়েছে। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তিনি কি করবেন তা এখনই তিনি সবাইকে অবহিত করছেন। তিনি ভোট চাচ্ছেন সবার কাছে যে তিনি যদি নির্বাচিত হন তাহলে এই এলাকাকে মাদক মুক্ত রাখবেন। এখানে মাদকের একটা ছড়াছড়ি লক্ষ্য করা যাচ্ছে, এটাকে তিনি বন্ধ করবেন জোরে সোরে। আরেকটি বিষয় তিনি সবাইকে প্রতিশ্রুতি দিলেন, সেটি হচ্ছে এই এলাকা যেহেতু ঢাকার কাছে, ঢাকার যারা জনসাধারণ রয়েছে তারা এই এলাকায় এসে যাতে একটু পর্যটনের সুযোগ পান, অর্থাৎ রিল্যাক্স করার একটা সুযোগ পান পরিবারকে নিয়ে, এখানে কিছু ভালো ভালো রিসোর্ট করা দরকার এবং পরিবেশ নষ্ট হবে না এমনভাবে রিসোর্টগুলো করা দরকার যেখানে প্রাকৃতিকভাবে গাছগাছালি থাকবে, প্রকৃতির কোনো পরিবেশ নষ্ট করা হবে না। বড় ধরনের কোনো দালান কোঠা করে ওই ধরনের রিসোর্ট নয়, একদম প্রকৃতির মতন করে, কোনো রকমে প্রকৃতিকে নষ্ট না করে এই ধরনের কর্মকাণ্ড এখানে করা উচিত। আর শিল্পের ক্ষেত্রে উনি সবাইকে জানালেন যে এখানে বড় ধরনের শিল্প করা উচিত হবে না, এমন শিল্প করতে হবে যা পরিবেশকে ক্ষতি না করে এবং শিল্পের যে সমস্ত সেক্টর পরিবেশকে নষ্ট করে না সেদিকে নজর দিতে হবে। বিশেষ করে হস্তশিল্প, অর্থাৎ কুটির ও হস্তশিল্পের মাধ্যমে মহিলাদেরকে কর্মসংস্থান করা হবে এই এলাকায়। এতে তো পরিবেশ নষ্টই হবে না এবং বাড়ি বাড়ি ছোট ছোট খামার করতে হবে যাতে কর্মসংস্থান হয়। বাবা বাংলাদেশের রাজনীতির অঙ্গনে একজন নক্ষত্র বলা যায়। উনি দুঃখজনক যে এই বিজয় দেখে যেতে পারেননি। উনি যদি থাকতেন উনি কেমন খুশি হতেন, আপনি তার ছেলে হিসাবে আমাদের একটু বলেন। ধন্যবাদ। আমার বাবা ব্রিগেডিয়ার হান্নান শাহ, উনি একজন সামরিক অফিসার ছিলেন, কিন্তু রাজনৈতিক জীবনটা কিন্তু ওনার বেশি ওনার সামরিক ওনার যে উনি চাকরিতে ছিলেন সে সময়কালের চেয়ে পুরোদস্তুর একজন গণতন্ত্রী মনা মানুষ, এবং সেটার আমরা প্রতিফলন দেখতে পাই। উনি যখন সংগঠন চালিয়েছেন, গাজীপুরের সভাপতি ছিলেন, নির্বাচনী আসন কাপাসিয়া, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। যে কোনো ব্যাপারে উনি গণতান্ত্রিক পন্থাটাকে নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতেন। কাজেই এই যে গণতন্ত্রের এত বড় বিজয়, ফ্যাসিস্ট সরকারের যে বিদায়, এটা আমি বিশ্বাস করি যে উনি এখন কবরে সাহিত্য আছেন, বাট ওনার আত্মা শান্তি পাচ্ছে এখন। অনেক ধন্যবাদ। এই যে 15 বছর আপনারা অনেক নির্যাতনের শিকার হয়েছেন, আপনার কি যে একটা ঘটনা মনে পড়ে যে এই 15 বছরে আপনার উপরে কি ধরনের ঘটনা ঘটেছে? আমার তো ধারাবাহিক, আমার মরহুম পিতা ইন্তেকাল করেন 2016, আর 2014 থেকেই কিন্তু আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট রূপটা আপনারা খেয়াল করবেন, সেটা কিন্তু মানে একদম সামনে ভেসে ওঠা শুরু করে। 2018-তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা গাজীপুরে মানববন্ধন করেছিলাম। সেখানে আমাদের উপর পুলিশ আওয়ামী লীগ আক্রমণ করলো এবং আমাকে ওখান থেকে গ্রেফতার করে নিল। আমি কারাবন্দী ছিলাম। এর পরবর্তীতে 2018-র যে একতরফা নির্বাচন, যেখানে আমরা যোগদান করেছিলাম কেবলমাত্র যে আওয়ামী লীগের এই স্বৈরাচারী মনোভাবটা কীরকম, ভোটের প্রতি তাদের যে অনীহা কীরকম সেটা দেখানোর জন্য সে সময় সরাসরি আমাকে আক্রমণ করা হলো। আমাদের নেতাকর্মীদের সারা কাপাসিয়া নির্বাচনী এলাকায়
তাদেরকে আক্রমণ করা হলো, মামলা দেওয়া হলো, ঘর ছাড়া করা হলো। এবং এটা খালি কাপাসিয়া না, সারা বাংলাদেশে আপনারা দেখেছেন যে এরকম হয়েছে। এরপরে 28শে অক্টোবর আন্দোলনের সময়, তখন মৃত্যুকে আমি 28শে অক্টোবর 2023 মৃত্যুকে আমি খুবই কাছাকাছি দেখেছি। এই যে আমার এখানে সহকর্মীরা আছে, আমার সাথে ছিল তারা, যে আমাদেরকে তখন পুলিশ চারদিক থেকে, এই যে পল্টনে কিভাবে নির্বিচারে গুলি করে এবং আমাদের উপর আক্রমণ করেছে। বহু ঘটনা ঘটেছে আমাদের। এই যে এত ত্যাগের ফলে যে আমরা পেলাম আপনাদের এই জুলুম নির্যাতন সহ্য করে এই পর্যায়ে আসছেন, এখন আগের বিএনপি আর বর্তমান আপনারা যেহেতু পরবর্তী প্রজন্ম, আপনারা কিভাবে নতুন করে এই দেশটাকে সাজাতে চান? আপনার ব্যক্তিগতভাবে কোনো পরিকল্পনা আছে কিনা এই এলাকায় কেন্দ্র করে, যদি আপনি নির্বাচিত হন? জি, ধন্যবাদ। 2006-এর বিএনপি আর 2024-এর বিএনপি একেবারে ভিন্ন একটি দলে রূপান্তরিত হয়েছে। এখনকার বিএনপি যারা নেতৃত্বে আছেন এবং আমাদের নেতাকর্মী সবাই, তারা পোড় খাওয়া, নির্যাতিত এবং জেল জুলুম, গুমের শিকার। এবং এখন এই নেতৃত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে একতাবদ্ধ, ঐক্যবদ্ধ। কাপাসিয়া উপজেলায়, বিশেষ করে আমার নির্বাচনী আসন যেটা, এটা গাজীপুরের অন্তর্গত, কিন্তু এখানে কিন্তু আপনার শিল্প কারখানা ওভাবে গড়ে ওঠেনি। যদি সামনে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয় এবং এলাকাবাসী আমাকে এখান থেকে সংসদে পাঠায়, আমার সর্বপ্রথম প্রস্তাবনা থাকবে যে এই এলাকায় কলকারখানা হবে, কিন্তু সেটা হবে আপনার পরিবেশ বান্ধব। আমরা যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলি, টেকসই উন্নয়ন, সেটা নিশ্চয়তা যে কোনো মূল্যে এখানে করতে হবে। আর আপনারা ঘুরে দেখেছেন কাপাসিয়া একটি খুবই নৈসর্গিক আপনার একটি পরিবেশ, খুব সুন্দর। এখানে ইতিমধ্যে কিছু রিসর্ট গড়ে উঠেছে, সেগুলো যেন পরিবেশ বান্ধব হয় এবং সেখানে যেন আপনার মানসম্মত হয়, সেদিকে সবচেয়ে বেশি নজর দেওয়া হবে। পর্যটন খাতটা কিন্তু এখানে এক পোটেনশিয়াল আছে, এখানে বেশ উন্নয়ন করা সম্ভব, সেদিকেও আমরা নজর দেওয়ার চেষ্টা করব। কাপাসিয়া থেকে ঢাকা এখন আপনার যোগাযোগের যে ব্যবস্থা, খুব কম সময়ের মধ্যে চলে আসা যায়। তো ঢাকাবাসীর যে বদ্ধ পরিবেশ, সেখান থেকে কিছুটা আপনার নির্মল শ্বাস নেওয়ার জন্য আপনার এখানে ওনারা আসতে পারেন। ভালো যদি পার্কের ব্যবস্থা আমরা করতে পারি, ন্যাশনাল পার্ক যেটা আছে সেটাকে আদলে, তাহলে এখানে কিন্তু ঢাকা থেকে ব্যাপক সংখ্যক পর্যটক আসবে এবং সেটা কিন্তু আমাদের কাপাসিয়ার অর্থনীতিতে একটা নতুন মাত্রা যোগ করবে। যদি ইনশাআল্লাহ যদি আমরা সরকারে আসি, তাহলে এখানে যদি ফরেন ইনভেস্টমেন্টরা আসে, তার জন্য কি একটা ছোট শিল্প এলাকা করা যায়? আপনি কি মনে করেন? হ্যাঁ, দেখুন, আমি আগেই বলেছি যে ধরনেরই আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হোক না কেন, সেটা আপনার পরিবেশ বান্ধব হতেই হবে। যে আমরা টেকসই উন্নয়ন যদি চাই, তার কোনো বিকল্প নেই। এই কাপাসিয়া এলাকাটা কিন্তু আপনার পোলট্রি ফার্মের জন্য ইতিমধ্যে সুনাম অর্জন করেছেন, বড় বড় দু একটি প্রতিষ্ঠান আছে, কিন্তু তারা যে পরিবেশকে যে রক্ষা করে যে কার্যক্রম করবে, সেটা কিন্তু তারা পুরোপুরি করছে না। সেক্ষেত্রে আমাদের লক্ষ্য থাকবে যে এই ইন্ডাস্ট্রি যেগুলো গড়ে উঠেছে এবং সামনে যেগুলো আসবে, তারা যেন পরিবেশ সচেতন হয়, পরিবেশ বিনষ্ট করে এমন কোনো কিছু যেন তারা না করে। আপনার পিতা যে একজন নেতা এই এলাকার, এটা কি আপনার জন্য পজিটিভ না নেগেটিভ? দেখুন, রাজনীতিতে আমার মরহুম পিতার হাত ধরেই কিন্তু আমার এখানে আসা, এবং ওনার গ্রহণযোগ্যতা খালি তো এই গাজীপুর বা কাপাসিয়া না, সারা দেশেই ওনার 111 ভূমিকার জন্য সবাই ওনাকে শ্রদ্ধার চোখে দেখে। সেটা আমার রাজনীতিতে একটা বিরাট একটা ভূমিকা রেখেছে পজিটিভলি। আমি আপনার পিতার সাথে, আপনি আপনার বাবাকে আপনার সাথে বিশেষ কোনো কিছু আলাপ করতেন এই এলাকা নিয়ে? এমন কিছু মনে পড়ে আপনার যে ওনার অনেক পরিকল্পনা ছিল যে অপূর্ণ রয়ে গেছে, এই ধরনের কিছু কি আপনার মনে পড়ে? একটা আমরা রাজনৈতিক বক্তব্যে বলি যে শয়নের স্বপনে এলাকার কথা চিন্তা করে, বাট বাস্তব ক্ষেত্রে আমি আমার বাবাকে দেখেছি যে ওনার চিন্তা একটাই, যে কাপাসিয়াতে এই করতে হবে, সেটা করতে হবে, ব্রিজ করতে হবে, কালভার্ট করতে হবে, মাদ্রাসা করতে হবে, স্কুল করতে হবে। এবং উনি 1991 থেকে 1995 সংসদ সদস্য ছিলেন এবং মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে উনি কাজ করেছেন। এলাকায় একটা বিপ্লব ঘটিয়েছিলেন উনি। রাস্তাঘাট, আপনারা যে ব্রিজ পার হলেন, মধুরা ব্রিজ, স্কুল, কলেজ, একটা বিপ্লব ঘটিয়েছেন।
আমি সেই সাথে যেটা যোগ করতে চাই, এখন আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের সেমিনারে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে বিল্ডিং করলে হবে না, স্কুলের টিচারের কোয়ালিটি থাকতে হবে। এবং সেক্ষেত্রে এই যে শিক্ষক নিয়োগের যে চরম দুর্নীতি, অযোগ্য লোকরা এখন শিক্ষক হিসেবে আছে এবং দলীয় এজেন্ডা আপনার ফুলফিল করার জন্য সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কোয়ালিটি টিচার যেন আসে, কোয়ালিটি শিক্ষক যেন আসে, তাহলে কিন্তু আমরা ভালো ছাত্র পাবো যারা শিক্ষার জীবন শেষ করে কর্মজীবনে দেশকে কিছু দিতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এলাকা এবং আপনার পরিবার সম্পর্কে জানতে পারলাম। সর্বশেষ আপনি আপনার এলাকার জনগণের উদ্দেশ্যে কিছু বলার যদি থাকে। কাপাসিয়ার জনগণের প্রতি আমার অনুরোধ যে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি। আমরা এখানে যেন নিজেদের মধ্যে কোনো হানাহানি না হয়। যারা নাকি এই 16 বছর সন্ত্রাস করেছে, হত্যা করেছে, তাদেরকে চিহ্নিত করি, সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি। এর জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি সবাইকে।